গ্রামের নাম ফরিদপুর। সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই গ্রাম। গ্রামটা অনেক বড়, কিন্তু গ্রামে বসবাস করে মাত্র কয়েকটি পরিবার। তবে সকলেই খুবই দরিদ্র। কিন্তু এবছর গ্রামে একটা অঘটন ঘটেছে। শীতের শুরুতেই অতিরিক্ত ঠান্ডা পড়েছে। তুষারপাত হচ্ছে অনবরত। চাষবাস করতে পারছে না কেউ। মানুষজন ঠান্ডায় বাইরে বেরোতে পারছে না। পুরো এলাকা তুষারপাতে ঢেকে গেছে। চারিদিক সাদা আর সাদা। কি করে গ্রামবাসীরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে সেই নিয়ে প্রত্যেকে চিন্তিত। বাবারে, কি ঠান্ডা পড়েছে! এত ঠান্ডা একেবারে জমে যাচ্ছি। ঠিকই বলেছ তুমি, এবারে যেন ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। গরম গরম কিছু রান্না করেছো তুমি? একটু গরম গরম খাবার খেয়ে শরীরটাকে গরম করে নিলে তো ভালো হয়। তা আজকে কি রান্না হয়েছে? বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ঠান্ডাতে আমি বাইরে রান্নাঘরে গিয়ে রান্না করব? না না, ও আমি পারবো না। তার মানে তুমি রান্না করোনি? না, করিনি। বড্ড ঠান্ডা গো। ঘরের বাইরে গেলেই শরীরের ভেতরে সবকিছু যেন জমে যাচ্ছে, তাই রান্না করিনি। তাহলে কি খাবো? তাহলে আর কি, জল খেয়ে ঘুমিয়ে পড়ো। আরে, যা ঠান্ডা পড়েছে, জল খেয়ে ঘুমোলে তো হবে না। পুরো জল ঠান্ডায় বরফে পরিণত হয়েছে। কি আর করবে, ওই বরফ খেয়ে ঘুমিয়ে পড়ো। কিচ্ছু করার নেই। এমনিতেও 2 দিন ধরে কাজে যাওনি, সংসারে তো আনাজপাতি কিচ্ছু নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ঠান্ডায় আবার কেউ ঘরের বাইরে বেরোয় নাকি? এই ঠান্ডায় কাজে যেতে আমি পারবো না। তাহলে আর কি, খালি পেটেই পড়ে থাকো। আমি আর কি করব? আমার কিচ্ছু করার নেই, আমি ঘুমোতে গেলাম। দূর বাবা, কাল সকালে আবার কাজে যেতে হবে। ভালো লাগে না একদম। বিমল আর সরলার কথা শেষ হওয়ার পরে তারা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে তারা ঘুমোতে পারে না। পরদিন সকালবেলা সরলা একজন গৃহিণী, তাই সকালবেলা তাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। কিন্তু বিমল তখনও ঘুমোচ্ছিল। বিমল কাজে না গেলে আজকে তাদের খাওয়া জুটবে না। 2 দিন ধরে কাজ না হওয়ার কারণে তাদের শুধু জল খেয়ে থাকতে হচ্ছে। তাই সরলা বিমলকে ডাকে, কই গো, শুনছো? আরে ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো, যাও কাজে যাও, নয়তো আজকেও কিন্তু উপোস থাকতে হবে। বলি, রান্না বান্না কিন্তু হবে না। আমি কোনো কাজে যেতে পারবো না। সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। যাও যাও, আমাকে একটু ঘুমোতে দাও। এই শোনো, কাজে যদি না যেতে পারো তবে এই ঝাঁটা দেখেছো তো, এই ঝাঁটা দিয়ে এমন পেটাবো না, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। দূর দূর, আর ভালো লাগে না। এত ঠান্ডায় আমাকে আবার কাজ খুঁজতে যেতে হবে। এই ঠান্ডায় লেপের তলায় একেবারে ঘুমোতেই মজা লাগে। রাস্তাতে তো কাউকেই দেখছি না। কি ঠান্ডা রে বাবা, কোথাও কোনো লোক নেই। একা একা হেঁটে চলেছি, তো হেঁটেই চলেছি। কাউকে দেখতে পেলে তবেই না কাজ খুঁজবো। যাই, আরও একটু এগিয়ে যাই, দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। বিমল কাজের খোঁজে হাঁটতে থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়ে। সেখানকার দৃশ্য দেখে বিমল পুরো চমকে যায়। গ্রামের চারিদিকে উজ্জ্বল আলো, আবহাওয়া উত্তপ্ত, আরামদায়ক। এখানে শীতকাল বলে মনেই হচ্ছে না। আরে, আমি কোথায় চলে এলাম? তো কি সুন্দর একটা জায়গা, কি আরাম। খুব ঠান্ডাও নয়, আবার খুব অতিরিক্ত গরম নয়। কি আরাম এখানে। সারা রাত আমি ঘুমোতে পারিনি। হ্যাঁ, এই গাছটার তলায় ঘুমিয়ে পড়ি। কে কে তুমি? তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি। তুমি এখানে কি করছো? আমাদের গ্রামে কোনো বহিরাগতের আশ্রয় হবে না। এখানে কি করছো তুমি? চলে যাও, চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। আমি আমি বিমল, আমি পাশের গ্রামে থাকি। তোমাদের এই গ্রামটা বেশ আরামদায়ক, বেশ সুন্দর। না, আমি তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আমাদের গ্রামে তো বরফ পড়ছে, কি কষ্ট, তাই ঘুমোতে পারিনি। কাজের খোঁজে বেরিয়েছিলাম, আর এখানে এসে দেখলাম আরামদায়ক আবহাওয়া, তাই ঘুমিয়ে গেছিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই গ্রাম থেকে একেবারে বেরিয়ে যাও। এই গ্রামে থাকা যাবে না। কেন ভাই, এই গ্রামে থাকলে কি হয়? তাছাড়াও আমাদের মতে অতিথি ভগবান। আমি তো তোমাদের গ্রামের অতিথি। আমাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দেওয়াটা তোমার ঠিক হবে না। এতে তোমার পাপ হবে। আমার পাপ হবে না, আমি ওইসব মানি না। তোমাকে অতিথি ভাবতে বই গেছে। তুমি পাশের গ্রাম থেকে এসেছো, ওখানে সকলে তোমরা গরিব।
তাছাড়া আমাদের গ্রামের সব কিছু উন্নত, তোমাকে এই গ্রামে আমরা কিছুতেই রাখতে পারবো না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই এই কে কোথায় আছিস? এখানে পাশের গ্রাম থেকে একজন আমাদের গ্রামে ঢুকে পড়েছে, ওকে মেরে বের করে দে, তাড়িয়ে দিই ওকে। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে মেরো না মেরো না, আরে দাঁড়াও না না, আমাকে মেরো না। আ, ওকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে এখান থেকে। মোহন গ্রামের বদমাশ লোক। সে চায় না পাশের গ্রাম থেকে কেউ এসে এই গ্রামে থাকুক। সে বিমলকে খুব মারে এবং গ্রাম থেকে বাইরে বের করে দেয়। বিমল অতি কষ্টে বাড়িতে পৌঁছে যায়। বাবা রে বাবা, কি ঠান্ডা, এত ঠান্ডা এ যে কি করে থাকবো, তার উপরে এত মার খেয়েছি, একেবারে গার পা পা পুরো একেবারে ব্যথা করছে বাবা রে। আহ, কি গো, কোথায় গিয়েছিলে? সারাটা দিন কোথায় ছিলে? বলি বাজার করে এনেছো? কিছুই তো আনোনি দেখছি। বলি রান্নাটা কি করবো শুনি? আজকে কিছু একটা করো, কালকে আমি অবশ্যই কোনো না কোনো কাজ করব, টাকা নিয়ে বাজার করে আনবো। আজকে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, গরম গরম ফ্যান ভাত আছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। বুঝলে বউ, কালকে আমি খুব সকালবেলা বেরোবো, আসতে অনেক বেলা হবে। তুমি চিন্তা করো না, কালকে আমি বাজার করে আনবই। সে হলে তো ভালোই হয়, কিন্তু চারদিকে যা ঠান্ডা। তুমি সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলো না, তাহলে কিন্তু আরও অনেক টাকা খরচ হয়ে যাবে। সকালবেলা উঠেই বিমল বেরিয়ে পড়ে কাজের খোঁজে। সে মনে মনে একটা ফোন দিয়ে আঁটে, ওই গ্রামে গিয়ে কাজ করবে আর কিছুটা সময় আরামে কাটাবে। একবার এই গ্রামে চলে গেলে তারপরে যেমন তেমন করে কাজ করলে কিছুক্ষণ আরামেও থাকা যাবে, আর অর্থ উপার্জনও হবে। আমাকে ওখানে মোড়লের কাছে যেতেই হবে। নে নে, তোরা তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল। এই সবজিগুলো লরিতে বোঝাই করে দে, তারপরে এগুলো পাশের শহরে পাঠাতে হবে তো। আরে এই তুমি কে? এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এই তুমি এদিকে এসো, এখানে তোমার কি চাই? বাবু, একটা কাজ দিলে খেয়ে পড়ে বাঁচি আর কি। সে ঠিক আছে, কিন্তু তুমি পারবে তো এই কাজ করতে? খুব পরিশ্রমের কাজ কিন্তু। কেন পারবো না, এই আবহাওয়াতে কাজ করতে বেশ মজায়। হ্যাঁ, পারবো পারবো গো বাবু, আমি আমি কাজটা করতে পারবো। আজকে অনেক কাজ হয়েছে, বেশ কাজ করে ফেলেছি। এবার টাকা নিয়ে বাড়ি গেলে হয়। এই গ্রামেই যদি থাকতে পারতাম, আরও একটু সময় যদি এখানে থাকতাম, তাহলে খুব ভালো হতো। আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাশের গ্রামের আবহাওয়া খুবই আরামদায়ক, সেই জন্য বিমলের কোনো কষ্ট হয় না, বেশ আরাম লাগে। কিন্তু যখনই সে নিজের গ্রামে ফিরে আসে, ঠান্ডায় তার ভীষণ কষ্ট হতে থাকে। বাবারে বাবা, কি ঠান্ডা কি ঠান্ডা, ওরে বাবারে, ওরে বাবারে, পুরো ঠান্ডা। অনেকদিন পর আজকে খিচুড়ি খাবো, রান্না করেছো তো বউ? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি গো। তুমি কাজ করে টাকা নিয়ে এসেছো, সবজি নিয়ে এসেছো, একটু মাছ হলে একেবারে জমে যেত। এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের দোষ, জানো তো। খেতে পেলে আবার শুতেও চাও তোমরা। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তো। বিমল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই সে ঠান্ডায় ঘুমোতে পারে না। বারবার সেই পাশের গ্রামের কথা তার মনে পড়ে। এত ঠান্ডা হয়ে কি ঘুমোবো? আমি তো আরাম করে ঘুমাবো। আমি গ্রামের এক পাশে একটা কুঁড়ে ঘর দেখেছি, আমি ওখানেই ঘুমোবো। বিমল পাশের গ্রামে চলে যায় আর সেখানে গিয়ে একটা কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন উঠে কাজ সেরে আবার প্রাপ্য টাকা আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরে। হ্যাঁ গো, অত রাতে হঠাৎ করে তুমি উঠে কোথায় গেলে? তোমাকে অতটা জানতে হবে না, যাও, আজকে মাছ এনেছি, ফুলকপি দিয়ে মাছের ঝাল করো। আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। এইভাবেই চলতে থাকে। বিমল রাতের বেলা চুপি চুপি ঘরের বাইরে চলে যায় আর সকালবেলা ফিরে আসে ঘরে। মাত্র 2-3 ঘন্টা থেকে আবার চলে যায়। এই দেখে সরলা একদিন ঘরে বসে কান্নাকাটি করে আর বলে, এইসব কি হচ্ছে? আমার বরটা কি তাহলে?
তোমার বর নাকি ঘরে থাকে না? হ্যাঁ গো দিদি, আমার বরটা মনে হয় অন্য কোথাও সংসার করছে গো। তাহলে তো তোমার সাথে অন্যায় হয়েছে বোন। নিজের বরকে ঘরে রাখতে হয়, বাইরে যেতে দিতে নেই। অত বড় লোককে কি আর আমি ঘরে বেঁধে রাখতে পারি দিদি? ও তো বাইরের কাজে যাবে, কিন্তু ও যে ঘরে একদমই থাকছে না গো। শুধু বাইরে যেতে পারলেই যেন বাঁচে। হাসি মুখে বাইরে যাচ্ছে আর মন খারাপ করে ঘরের ভেতর ঢুকছে। তবে দিদি, আমার পছন্দ মতো খাবার, গয়না, কাপড় সবই সে আনছে। তুমি বুঝতে পারছো না, এটা ছেলেদের চালাকি। কম তো আর দেখলাম না। এসব দিয়ে আমাদের মুখ বন্ধ রাখতে চায় আর বাইরে ফুর্তি করতে চায়। প্রতিবেশী মহিলারা সরলার মনে বিষ ঢালতে শুরু করে। সরলাও স্বামীর এই পরিবর্তন দেখে একটু সন্দেহ করেছিল। এবার সে কান্নায় ভেঙে পড়ে। বিমল ঘরে মাত্র কিছুক্ষণ সময়ের জন্য থাকে। বেশিরভাগ সময়টাই সে বাইরে থাকে। এই কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে বিমল চুপি চুপি ঘরের বাইরে চলে যায়। সেটা সকলেই জেনে গেছে এবং সেটা নিয়ে সকলে ঠাট্টা তামাশা করে। দুজন প্রতিবেশী দাদা বিমলের দিকে এগিয়ে আসে। বিমলকে দেখতে পেয়ে বলে, কি গো বিমল ভাই, কি শুনছি? আজকাল কি হচ্ছে গো? কি শুনছো তোমরা? তুমি নাকি ঘরে থাকতেই চাইছো না, বৌদির সাথে সংসার করছো না, বাইরে বাইরে থাকছো অন্য কোথাও। তা বৌদি কিছু করেছে নাকি গো? কি রে, তোরা কি বলিস? কি অদ্ভুত ঘটনা ঘটেছিল। এরকম আবার হয় নাকি? যা তো, আমি ঘরে যাই, বাইরে বড্ড ঠান্ডা। তোমার কাণ্ড কারখানা তো সবাই জানে, ছিচি করছে লোকে। তোমার বউ কান্নাকাটি করছে, তুমি বউকে রেখে দিয়ে রাত দুপুরে নাকি ঘরের বাইরে চলে যাও, আর সকালে আসো, 1-2 ঘন্টা থাকো, আবার চলে যাও। এসব কি হচ্ছে বলো তো? আরে কিছুই না, তোরা যা তো যা। আরে সবই তো বুঝতে পারি আমরা, অন্য কোনো বিয়ে সংসার। হ্যাঁ বিমলদা, বলো বলো। আরে ওসব কিছুই নয়, তোরা ভুল ভাবছিস। তা সত্যিটা কি? হ্যাঁ, সত্যিটা জানলে তোরা আর ঘরে থাকবি না, ওখানেই যাবি। প্রত্যেকদিন হয়তো আর ঘরেও ফিরবি না। কেন বিমলদা, ওখানে কি এমন আছে গো? বলো না, বলো। বললে তোরা বিশ্বাস করবি না, চল। সকলে কৌতূহলবশত পাশের গ্রামে এসে উপস্থিত হয়। আর যা দেখে তা দেখে পুরো আশ্চর্য হয়ে যায়। চারিদিকে আলো, তার সাথে এখানকার আবহাওয়া বেশ উত্তপ্ত ও আরামদায়ক। আরে আরে, এ তো পুরো আশ্চর্য ব্যাপার। কি আরাম, কি সুন্দর চাষবাস হচ্ছে। এত আরামে এখানে সকলে আছে কি করে? আমরা তো এতদিন জানতেই পারতাম না। যদি জানতাম তাহলে আমরাও একই পদ্ধতি অবলম্বন করতাম। এমন সময় দূর থেকে মোহন দেখতে পায়। মোহন কখনোই চায় না তাদের গ্রামে অন্য কোনো গ্রামবাসীর প্রবেশ হোক। তাই, এই, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, কিছু না কিছু না, হ্যাঁ আসলে আমরা একটু দেখতে এসেছি। তোমরা গ্রামটাকে এত গরমে আরামে রেখেছো কি করে? আমাদেরও একটু বলো। আর আমাদের গ্রামে তো বরফ পড়ছে, আমরা খুব কষ্টে আছি। কি বলে শোনো, যাদের নুন আনতে পান্তা পুরায় তারা নাকি গ্রাম গরম করবে। আমাদের গ্রামের সকলেই আমরা হিটার ব্যবহার করছি। এক একটা হিটারের দাম 30 থেকে 40 হাজার টাকা। তোদের ক্ষমতা আছে? আমরা খুব কষ্টে আছি দাদা, আমাদের একটু উপকার করুন। বলুন বলুন, কিভাবে করলেন? এটি করলে আমাদের গ্রামেও চাষবাস হবে, আর আমরাও আরামে একটু ঘুমোতে পারবো। তোরা করবি? তোদের এত ক্ষমতা আছে? দরিদ্র ছোট লোক কোথাকার। দেখো মোহনদা, তোমাকে আমি যখনই দেখি তুমি আমাকে অপমান করো। কেন গো, আমাদের গ্রামের মানুষদের অপমান করো কেন? তোরা কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তোরা অপমান হওয়ার যোগ্য, অপমান পাওয়ার যোগ্য ছোট লোক কোথাকার। এই এই তোরা কে কোথায় আছিস? এদের সবাইকে লাঠি পেটা কর। মোহনের কথা মতো লাঠিয়াল তাদের সকলকে মারে। 3 জনকে মারতে মারতে একেবারে আদমরা করে। তারপর টানতে টানতে ফেলে দিয়ে আসে গ্রামের বাইরে। পাশের গ্রামের আবহাওয়া উত্তপ্ত এবং আরামদায়ক, এই কথাটা সকলেই জানতে পেরে যায়। সরলার প্রতিবেশী দিদিরা নিজেদের স্বামীদের বাঁচাবার জন্য ছুটে আসে। তারা লোকের মুখে শুনেছে যে তাদের স্বামীর ওপরে মোহন নাকি অত্যাচার করেছে। হায় হায়, এ কি হলো? আমাদের এ কি হলো? হায় হায় হায়, কেউ আমাদের সাহায্য করো। ওদেরকে নিয়ে আমরা ঘরে যাই, সেবা করে শুশ্রূষা করি। এখানে থাকলে তো ওরা ঠান্ডায় মারা যাবে। হ্যাঁ গো, তাই করো। আমরা পরে এর বিচার করব, ভগবানের বিচার করবেন। আমাদের কি দোষ? আমরা তো শুধু জানতে চেয়েছিলাম কিভাবে এটা করেছে। আর ওরা কিনা আমাদের গ্রামবাসীদের উপর এত অত্যাচার করলো। ভগবান যদি থাকে, উপরওয়ালা যদি থাকে, এর অবশ্যই বিচার করবে। আমিও তো ভেবেছিলাম
তুমি বুঝি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো। কিন্তু কিন্তু এখন তো দেখছি একদম উল্টো ব্যাপার গো। হ্যাঁ গো, তুমি কি করবে কিছু ভেবেছো? আজকে রাতে আমাদের ঘরে মিটিং আছে, দেখা যাক সবাই কি বলে। আমরাও গ্রামে হিটারের ব্যবস্থা করব ভাবছি। আমরা আমাদের গ্রামটাকে গরম করে দেখিয়ে দেব, কিন্তু হিটার কিনতে গেলে তো অনেক টাকা খরচা। আমাদের গ্রামটা বড় আর মানুষজন খুবই কম। আর সব থেকে বড় কথা, গ্রামের সকলেই অতি দরিদ্র। এই শীতে কেউ কাজ করেনি, তো সংসারের অবস্থা খুব খারাপ, টাকা পয়সাও তো নেই। তোমরা ঠিকই বলেছ, আমিও এই ব্যাপারটা ভেবে দেখেছি। কিন্তু একবার যদি আমাদের গ্রামে একটু গরম পড়ে, তাহলে আমরা সবকিছুই আবার আগের মতো করতে পারবো। যদি একবার যেমন তেমন করে হোক হিটার লাগাতে পারি, তাহলে আগের মতো আবার সব হয়ে যাবে। কিন্তু এত টাকা পয়সা কোথায় পাবো বলো তো? দেখো, আমার যে কানের দুলটা আছে না, ওটা না হয় দিয়ে দেবো। এই ঠান্ডায় ঘুমাতে কষ্ট, রান্না করতে কষ্ট, সব কিছুতেই কষ্ট। যদি আমি ভালোভাবে থাকতে পারি, তাহলে সোনার চুড়িও দিয়ে দেবো। এভাবে হয় না। এমনিতেই চাষবাসের জন্য তোমরা অনেক গয়নাগাটি আমাদের দিয়ে দিয়েছো, আর যে একটা দুটো গয়না আছে ওগুলো দিয়ে দিলে কিভাবে হয়? তাছাড়া এই কটা গয়না নিয়ে গোটা গ্রামের জন্য প্রায় 300 হিটার কিনতে হবে, খরচা প্রায় 5 থেকে 6 লাখ টাকা। এত টাকা জোগাড় হবে না তো। আচ্ছা বিমলদা, ঠিক আছে, রাত হতে চললো, এবার বরফ পড়বে, আমরা ঘরে চলে যাই, কালকে আবার বসে আলোচনা করব। বিমল রাতের বেলা ঘরে বসেছিল। এমন সময় একটা তীব্র আওয়াজ হয় এবং চারিদিক আলোয় আলোকিত হয়ে যায়। সাথে সাথে আবহাওয়ার বিশাল পরিবর্তন হয়। আস্তে আস্তে আবহাওয়া আরামদায়ক হয়ে ওঠে। কি একটা আওয়াজ হলো না বউ? হ্যাঁ, আর সাথে সাথে কিরকম একটা গরম অনুভূতি হচ্ছে না? এই চলো তো গিয়ে দেখি কি হচ্ছে বাইরে। সকলে বাইরে বেরিয়ে দেখে গ্রামের মাঝখানে একটা বড় গোলাকার বস্তু পড়েছে, যেটা দাও দাও করে জ্বলছে। আরে, এটা তো উল্কাপিণ্ড, উল্কাপাত হয়েছে আমাদের গ্রামে। আশ্চর্য ব্যাপার, গোটা গ্রামটা গরম হয়ে গেছে। আমাদের আর কোনো মতেই হিটার কিনতে হবে না। এতে যা আরাম হবে, তাতেই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো, ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এখন গ্রামের সবাই শান্তিতে কাজ করতে পারবে। দেখলে তো সবাই, ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে। আরে মোড়ল বাবু, কি হলো বলুন তো? আমাদের গ্রামে বরফ পড়ছে কি করে? এই এগুলো চেক করে দেখ তো, কি ঠান্ডা পড়েছে রে বাবা, বরফ পড়ছে। হিটারগুলো চেক কর, দেখে বল কি হয়েছে। আমি চেক করছিলাম, প্রত্যেকটা হিটার নষ্ট হয়ে গেছে, তাই জন্যই হয়তো আমাদের গ্রামে বরফ পড়ছে। হায় হায় রে, এবার কি হবে আমাদের? আমরা অনেক টাকা খরচা করে হিটার কিনেছিলাম, এখনো তো সেই টাকাই পরিশোধ করতে পারিনি। কিভাবে এবার সব টাকা পরিশোধ করব? জানি না আমরা কিভাবে থাকবো এত ঠান্ডায়, কি জানি। ওরে বাবা, এত বড় বড় বরফের টুকরো পড়ছে, এইভাবে বরফ পড়তে থাকলে তো মাথা ফেটে যাবে। চলো চলো চলো, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ঘরের ভেতরে চলো। এইভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডায় আমরা জমে যাব। মোহন নিজের ভুল বুঝতে পারে। মোড়লবাবু তাই মোহনকে নিয়ে সেই গ্রামে আসে ক্ষমা চাওয়ার জন্য। আরে এই গ্রামেই তো থাকে সেই লোক, তাই না মোহন? হ্যাঁ বাবু। দেখো মোহন, দেখো, তাদের গ্রামেই এখন প্রাকৃতিকভাবেই বেশ আরামদায়ক আবহাওয়া, আর আমাদের গ্রামে ঠান্ডা। সব তোমার কর্মফলে হয়েছে। মানুষের সাথে মানুষের ব্যবহার যদি ঠিক রাখো, তাহলে অবশ্যই ভগবান তোমাদের সঠিক